বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো, সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছো। চলো আমরা স্ক্রিনে ফিরে যাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি শেখ মোহাম্মদ আক্তার হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, রাজুক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা। আমরা আজকে নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অধ্যায়ের নাম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। আজকে আমরা শিখব, খেয়াল করে দেখো আমাদের এই অধ্যায় থেকে কি আমরা শিখতে পারবো। পরমাণুর গঠনের ধারণার ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা বর্ণনা করতে পারবে, পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ডের মডেল ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, বোরের মডেলের সাহায্যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অতিক্রমণ ব্যাখ্যা করতে পারবে, নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে পারবে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিভাস ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমেই দেখি থমসনের পরমাণু মডেল, থমসন অ্যাটমিক মডেল। খেয়াল করে দেখো এখানে এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে বৃত্তাকার এই অংশটুকু ধনাত্মক এবং মাঝখানে এই আরেকটা ছোট বৃত্তের মধ্যে এরকম নেগেটিভ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এটাই হচ্ছে থমসনের পরমাণু মডেল। 1898 সালে বিজ্ঞানী জে থমসন যে কিশমিশ পুডিং মডেলের প্রস্তাব করেন, তা তিনি বলেন যে পুডিংয়ের ভেতর কিশমিশ যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, পরমাণুতে ঠিক তেমনি নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে আছে। দেশজভাবে এ মডেলকে তরমুজ মডেল বলা যেতে পারে। তরমুজের রসালো অংশকে যদি ধনাত্মক আধান বিবেচনা করা হয় এবং তরমুজের বিচিকে যদি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মনে করা হয়, তাহলে তরমুজের রসালো অংশের মধ্যে এর বিচিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকাকে থমসন পরমাণু মডেলের সাথে তুলনা করা যেতে পারে। থমসন বলেছিলেন যে ইলেকট্রনগুলোর মধ্যে তড়িৎ মিথস্ক্রিয়ার দরুন এরা 1 অ্যাংস্ট্রম অর্থাৎ 10⁻⁻10 মিটার পর্যায়ের ব্যাসার্ধের কল্পিত গোলাকৃতি পরমাণুর ভিতর সুবিন্যস্ত থাকে। তাহলে এটা পুরো অংশটুকু আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক আধান, আর মাঝখানে ইলেকট্রনগুলি এইভাবে গঠিত আছে দেশজভাবে, যাকে তরমুজ মডেল বলা হচ্ছে, এবং আমরা এটা কিশমিশ পুডিং মডেল বলতে পারি। কিন্তু থমসনের এই বিষয়ে একটু খেয়াল করে দেখো, ওনার ধারণা মতে পরমাণুর যে বিষয়টি, এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, টোটালটাই ধনাত্মক আধান, আর মাঝখানে ইলেকট্রনগুলি এভাবে গঠিত অবস্থায় থাকে, যেভাবে পুডিংয়ের মধ্যে কিশমিশ গঠিত অবস্থায় থাকে, অথবা দেশজভাবে তরমুজের লাল রসালো অংশের মধ্যে বিচিগুলি যেভাবে থাকে। এখানে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, যেমন কোনো ফাঁকা জায়গা নেই। পরবর্তী পর্যায়ে আমরা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাতে দেখব যে না, পরমাণুর মধ্যেও কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। তো সেটা আমরা পরীক্ষা কিভাবে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা এখানে দেখি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। রাদারফোর্ডের পরীক্ষা। আর্নেস্ট রাদারফোর্ড 1909 সালে তার বিখ্যাত আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা সম্পাদন করেন। আলফা কণা হল তেজস্ক্রিয় বিকিরণে নির্গত ধনাত্মক আধানযুক্ত কণিকা। রাদারফোর্ডের নির্দেশে তার দুজন সহকর্মী গাইগার ও মার্সডেন পরীক্ষাটি করেছিলেন। একটি তেজস্ক্রিয় উৎস থেকে নির্গত আলফা কণা দিয়ে
ভারী ধাতু যেমন স্বর্ণ অত্যন্ত পাতলা পাতকে আঘাত করা হয়েছিল। এখানে আমরা একটু খেয়াল করি, এইটি হচ্ছে, এইখানে একটা উৎস আছে যেখানে আলফা কণা নিঃসৃত হয়। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা নিঃসৃত হয়, তাহলে আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে আলফা কণা বেরিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাই একটা কলিমেটারের ভিতর দিয়ে, ছোট্ট একটা ছিদ্রের ভিতর দিয়ে এইখান দিয়ে আলফা কণা বেরিয়ে আসে। সীসার কলিমেটার বলা হচ্ছে এই অংশটুকুকে। এখন খেয়াল করো, এখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা আছে, পর্দাটা নরমক্ষম, এটা ঘূর্ণয়মান একটা পর্দা। এখন এইখানে দেওয়া আছে স্বর্ণের পাত, পাতলা স্বর্ণের পাত, এর পুরুত্ব 6 × 10⁻⁻7 মিটার। খেয়াল করে দেখো এখানে কি ঘটনা ঘটে। পরীক্ষায় যে স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছিল তার পুরুত্ব ছিল 6 × 10⁻⁷ মিটার। স্বর্ণপাতের অপর দিকে রাখা হয়েছিল একটি চলনশীল জিঙ্ক সালফাইড পর্দা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই সেই পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। আলফা কণা যখন এই পর্দায় এসে পড়ে তখন আলোক প্রবাহ দেখা যেত। পরীক্ষায় দেখা যায় যে প্রায় 99% আলফা কণায় স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করে। মাত্র কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে যায়। খুব কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি সোজা বিপরীত দিকে ফিরে আসে। তাহলে সোজা বিপরীত দিকে ফিরে আসা এবং আলফা কণা যেগুলি এই সোনার পাতের ভেতর দিয়ে ভেদ করে চলে যাওয়া, এই অবজারভেশন থেকে আমরা অন্য সিদ্ধান্ত নিতে পারি। খেয়াল করে দেখো, পরীক্ষা থেকে রাদারফোর্ড নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন: পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেটা থমসন মডেলে আমরা দেখলাম, থমসনের কিশমিশ পুডিং মডেলে দেখলাম যে কোনো অংশ ফাঁকা নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে এরা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। যেহেতু কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তাই বলা যায় আলফা কণা সোজাসুজি তার চেয়ে ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা তা দ্বারা বিকর্ষিত হয়। যেহেতু পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে, সেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক আধানযুক্ত এবং এক্ষেত্রে বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রও ধনাত্মক আধানযুক্ত হবে, তা না হলে বিকর্ষিত হবে না বা ফেরত আসবে না। তিনি ভারী ও ধনাত্মক আধানযুক্ত পরমাণুর এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামে অভিহিত করেন। তাহলে আমরা থমসনের যে মডেলটা দেখেছি সেখান থেকে একটু ব্যতিক্রমী মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই কম। হাইড্রোজেনের পরমাণুর ব্যাস যেখানে 10⁻⁻10 মিটার, সেখানে নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার থেকে 10⁻⁻14 মিটার, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ বড়। আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষায় পর্যবেক্ষণের উপর ভিত্তি করে 1911 সালে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি পরমাণু মডেল প্রদান করেন, যেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। আমরা নেক্সট দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেমন। রাদারফোর্ডের পরমাণু মডেলটি অবশ্য সৌর মডেলের সাথে তুলনা করা হয়। আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের যে মডেলটি আছে তার সঙ্গে তুলনা করা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌর মডেল, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল যেটাকে আমরা সৌর মডেল বলছি, রাদারফোর্ড অ্যাটম মডেল, সোলার মডেল। বিষয়টা দেখো, এখানে আমরা একটু একটা চিত্রটা একটু খেয়াল করি। দেখো মাঝখানে এরকম কালো যে ডার্ক সার্কেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলি হচ্ছে ইলেকট্রন। যে ইলেকট্রন এইরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের সার্কুলার যে পথ, এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। খেয়াল করে দেখো, পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধানযুক্ত ভারী বস্তু আছে। এই ভারী বস্তুকে নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতিশয় নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান
এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। পরমাণু তড়িৎ নিরপেক্ষ, অতএব নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকে। সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের চারিদিকে অবিরত ঘুরছে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিদ্যমান স্থির তড়িৎ আকর্ষণ বল এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করছে। আশা করি রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা বুঝতে পেরেছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র দেখেও আমরা আরেকটু ধারণা পেয়ে যাই যে এরকম কক্ষপথে ধনাত্মক আধানযুক্ত হচ্ছে নিউক্লিয়াস আর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এই কক্ষপথে ঘুরছে। রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আছে, আমরা নেক্সটে সেগুলি দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। অর্থাৎ আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখেছি যেটা সৌর মডেল ছিল। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা লিমিটেশনসটা একটু খেয়াল করি। রাদারফোর্ডের পরমাণু মডেল আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ হলেও তাত্ত্বিক দিক দিয়ে মডেলটি যথেষ্ট বিরোধিতার সম্মুখীন হয়। এই মডেলের বিরোধিতা বলেন সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন, অথচ ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত। এই একটা প্রবলেম, এবং পরস্পরকে কুলম্ব বল দ্বারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহগুলো মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয় না। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে। অর্থাৎ যখনই কোনো আহিত কণিকা তাড়িত হবে, ত্বরণযুক্ত হবে, ত্বরণ প্রাপ্ত হবে, তখনই সেখান থেকে অনবরত শক্তি বিকিরণ করবে। এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পাওয়া গেছে। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার গতিপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনসমূহ ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। ফলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তবে পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে পতন কখনোই ঘটে না। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড মডেলে দেওয়া হয়নি। তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা লিমিটেশনস। আমরা চিত্রটা একটু দেখি যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং অনবরত বৃত্তাকার পথে ঘুরলে ইলেকট্রন থেকে শক্তি নির্গত হতে থাকবে, তাহলে যে শক্তিতে একটা ডিস্টেন্সে ছিল, ঘূর্ণনশীল অবস্থায় ওই ডিস্টেন্স আর মেনটেন করতে পারবে না। তাহলে এরকম ঘুরতে 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 বৃত্তাকার পথ সংকুচিত হতে হতে একটা পর্যায়ে ইলেকট্রন এসে নিউক্লিয়াসে পতিত হবে, যার ফলশ্রুতিতে ওইখানে আর পরমাণুর গঠনটা আর থাকবে না। কিন্তু বাস্তবে এটা হয় না। তাহলে এখানে একটা কারেকশন প্রয়োজন। নেক্সট দেখি আমাদের বোরের পরমাণু মডেল অনুসারে এই ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব হয়েছে। এখন আসো বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করে বিজ্ঞানী বোর তিনি তার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে একটা তত্ত্ব দেন যাকে বোরের পরমাণু মডেল বলা হয়। এটাকে কোয়ান্টাম মডেলও বলে। খেয়াল করে দেখো বোরের পরমাণু মডেলের কি বলা হয়েছে। রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য রাদারফোর্ডের পরীক্ষালব্ধ ফলাফলের সাথে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সমন্বয় করে 1913 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে একটা নতুন মডেল উপস্থাপন করেন। কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোরের মডেলের উল্লেখযোগ্য প্রস্তাব বা স্বীকার্য হল নাম্বার 1 বা 1 নম্বর স্বীকার্য কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। পরমাণুতে
ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল হলো কোনো পূর্ণ সংখ্যা n এবং h ডিভাইড বাই টুয়াইস পায়ের গুণফল। এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা দেখি কৌণিক ভরবেগ এল ইকালস টু n ইন্টু h ডিভাইড বাই টুয়াইস পাই। নেক্সট যেখানে বলা হয়েছে, সুতরাং আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ছিন্নায়িত ও অনুমোদিত। তাহলে প্রথম স্বীকার্য অনুযায়ী আমাদের মূল যে বিষয়টি আসে সেটি হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ছিন্নায়িত ও অনুমোদিত। একটা বিচ্ছিন্ন কক্ষপথে থাকবে ইলেকট্রন এবং একটা অনুমোদিত কক্ষপথে, নির্ধারিত শক্তিতে একটা অনুমোদিত কক্ষপথে থাকবে। 2 নম্বর শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্য। পরমাণুর ইলেকট্রনসমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এইসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষগুলো শক্তি স্তর নামে পরিচিত। নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরবর্তী শক্তি স্তরসমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি শক্তি স্তর বলা হয়। প্রত্যেক শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি সুনির্দিষ্ট। 3 নম্বর স্বীকার্য হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য। কোনো ইলেকট্রন যখন একটি স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোনো স্থায়ী কক্ষপথে যায়, তখন এটি শক্তি নিঃসরণ বা শোষণ করে। অর্থাৎ একটা কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে যাওয়ার সময় সে শক্তি নিঃসরণ করবে অথবা শক্তি শোষণ করবে। নিঃসৃত বা শোষিত ফোটনের শক্তি হয় শক্তি স্তর দুটির শক্তির পার্থক্যের সমান। কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর ইউ থেকে একটি নিম্ন শক্তি স্তর এল এ গমন করে, তাহলে নিঃসৃত ফোটনের শক্তি হবে hf ইকালস টু ইউ মাইনাস ইএল। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং f হলো ফোটনের কম্পাঙ্ক। বোরের এই স্বীকার্যগুলোকেই বোরের পরমাণু মডেল বলা হয়। এখন আসো বোরের পরমাণু মডেলের সাফল্য এবং রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা অতিক্রমণ। বোরের মডেলের সাহায্যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব হয়। পরমাণুর স্থায়িত্ব এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। রাদারফোর্ডের মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। কোয়ান্টাম মডেল উপস্থাপন করে বোর এ সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হন। এই মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখার উৎপত্তির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় এবং কক্ষপথের ব্যাসার্ধ ও কক্ষপথে ইলেকট্রনের শক্তি পরিমাপ করাও এই মডেলের সাহায্যে সম্ভব হয়। এখন আসো আমরা বোরের পরমাণু মডেল অনুসারে আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ শক্তি রাশিমালা নির্ণয় করি বা শক্তি রাশিমালা প্রতিপাদন করি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এই রাশিমালা প্রতিপাদনটা হয়তো পরীক্ষা অনেক সময় আসে না, কিন্তু এর সমীকরণ থেকে অঙ্ক করাটা আসে। সুতরাং সমীকরণটা কিভাবে আসে এটা আমরা একটু বুঝে নেই, বাট সমীকরণগুলি আমরা খুব ভালোভাবে মনে রাখব। খেয়াল করে দেখো, হাইড্রোজেন পরমাণু হলো সবচেয়ে সরল পরমাণু এবং এর পারমাণবিক সংখ্যা 1। এই পরমাণুতে একটি প্রোটন নিউক্লিয়াস হিসেবে থাকে এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। মনে করা যাক ইলেকট্রনের ভর m এবং আধান e। মনে করি ইলেকট্রনটি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রোটন তথা নিউক্লিয়াসকে কেন্দ্র করে v দ্রুতিতে ঘুরছে। সুতরাং ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল Fc সেন্ট্রিফিউগাল ফোর্স দ্যাট ইকালস টু mv স্কয়ার ডিভাইড বাই r, ভর ইন্টু কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ আমাদের জানা আছে, v স্কয়ার ডিভাইড বাই r। আবার প্রোটনের আধানও e এবং প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ বল হলো, সেটা আমরা জানি কুলম্ব যে সূত্র সেখান থেকে আসছে, 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট e স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার। তাহলে এইটা দুইটা বল সমান
এখন এই দুইটা বল সমান করার কারণে আমরা এখানে পেয়ে যাই যে যেহেতু এই স্থির তড়িৎ বলই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, তাহলে কুলম্ব বল এবং কেন্দ্রমুখী বল দ্যাট ইকুয়ালস টু সমান। আমরা এই দুইটা সমীকরণের মান এখানে বসিয়ে দিলাম। বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে যাই v ইকুয়ালস টু E ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট mr। এখন n তম কক্ষপথের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে n তম কক্ষপথের ক্ষেত্রে যে বেগ হবে vn দ্যাট ইকুয়ালস টু E ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট m ইন্টু rn। rnটা হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধের যে ওই ব্যাসার্ধ সংক্রান্ত যে দূরত্ব, সেই দূরত্ব। এখানে vn হচ্ছে n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর rn হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমরা ব্যাসার্ধের রাশিমালা বের করি। ব্যাসার্ধের রাশিমালার ক্ষেত্রে আমাদের এখানে দেখো ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ l, আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি l ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর ক্রস p ভেক্টর, এবং p হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ হচ্ছে আমরা জানি ভর ইন্টু রৈখিক বেগ। তাহলে এই সমীকরণটা হয় r ভেক্টর ক্রস mv ভেক্টর। এখন যেহেতু r এর সাথে v এটা 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এখানে আমরা যে r এর সাথে v যেহেতু 90 ডিগ্রি কোণ তৈরি করে এবং ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখতে পারি আর mv sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1, তাহলে mvr। আর বোরের প্রথম স্বীকার্য থেকে আমরা জানি স্থায়ী কক্ষপথের শর্তে যেখানে থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম l ইকুয়ালস টু n h ডিভাইড বাই টুয়াইস পাই। তাহলে n তম কক্ষপথের ক্ষেত্রে আমাদের যে সমীকরণ আসে m vnrn ইকুয়ালস টু n h ডিভাইড বাই টুয়াইস পাই। তাহলে এখন দেখো এখান থেকে আমরা v এর মানটা যদি আমরা বসিয়ে দেই, যেখানে আমরা v এর মান পেয়েছিলাম, vn এর মান যে এখানে যে v এর মান পেয়েছিলাম, এই মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই rn ইকুয়ালস টু n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট পাই m e স্কোয়ার। এখন n যদি 1 হয়, এখানে n এর মানটা 1 বসাইলাম, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1 দ্যাট ইকুয়ালস টু h স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই m e স্কোয়ার। এখন এই r1 কে বলা হয় প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। একে অনেক সময় a নট দিয়ে প্রকাশ করা হয়। এই সমীকরণে ডান পাশের রাশিগুলোর মান বসালে আমরা পেয়ে যাই, অর্থাৎ r1 এর মান কত হবে, a নট ইকুয়ালস টু r1 ইকুয়ালস টু 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এটাকে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 10 কে অ্যাংস্ট্রম হিসাবে প্রকাশ করলে আমরা পাই a নট ইকুয়ালস টু r1 দ্যাট ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম। এখন দেখো এই যে এই অংশটাকে যদি আমরা r1 বলি, তাহলে এটাকে r1 এর রেসপেক্টে যদি আমরা লিখি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো rn ইকুয়ালস টু n স্কোয়ার r1, তাহলে n স্কোয়ার a নট। a নটের মান আমরা কিন্তু 0.53 পেয়েছি। তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4r1, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ r3 ইকুয়ালস টু 9r1 ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কক্ষপথের ব্যাসার্ধ, এই কক্ষপথের ব্যাসার্ধগুলো কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ চিহ্নায়িত এবং অনুমোদিত। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা তেজস্ক্রিয় ক্ষয়টা দেখব। তেজস্ক্রিয়তা আবিষ্কারের 3 বছর পরে এলস্টার ও গাইটেল নামক দুইজন বিজ্ঞানী লক্ষ্য করেন যে কোনো তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয়তা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কমতে থাকে এবং এই ক্ষয় সূচক নিয়ম মেনে চলে। তেজস্ক্রিয়তা বলতে একটি স্বতন্ত্র পরমাণুর পরিবর্তন বোঝায় এবং সমগ্র বস্তুখণ্ডের পরিবর্তন বোঝায় না। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত আকস্মিক ঘটনা। কোন মুহূর্তে কোন পরমাণুটি ভেঙে যাবে তা নির্দিষ্ট করে বলা অসম্ভব। এর ক্ষয় পরিসংখ্যানের নিয়ম মেনে চলে। পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। সূত্রটা আমরা একটু ভালো করে দেখি, খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। সূত্র তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এই সূত্রটি কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আমি সূত্রটি আবার বলছি,
তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ধরা যাক গণনার শুরুতে অর্থাৎ t=0 অর্থাৎ ইনিশিয়াল সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থে অক্ষত পরমাণুর সংখ্যা ছিল n0। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিছু পরমাণু ভেঙে যায়। মনে করি t সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা n। এখন যদি ক্ষুদ্রাতিক্ষুদ্র dt সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে পরমাণুর ভাঙনের হার d/dtn। এখন এই ভাঙনের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ -d/dtn ∝ n। যেহেতু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পদার্থের পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে, তাই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখো এখানে একটা ঋণাত্মক চিহ্ন আছে। এই ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয় যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে, এই কারণে হ্রাস বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন বোঝানো হয়েছে বা মাইনাস চিহ্ন প্রকাশিত হয়েছে, মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। সুতরাং এই মাইনাস চিহ্ন এই পাশে নিয়ে গেলে আমরা পেয়ে যাই d/dtn -λn। এখানে এই ল্যামডাটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এখানে একটা বিশেষ ধ্রুবকের এটা বিশেষ নাম আছে। একে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক, রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বলা হয়। আমরা নেক্সট পেজে দেখি ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক। এখানে আমরা ল্যামডা পাচ্ছি -d/dtn/n। এই সমীকরণ থেকে আমরা পাই n যদি 1 হয় তাহলে ল্যামডা -d/dtn। অর্থাৎ ক্ষয় ধ্রুবক একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা, অর্থাৎ এটা প্রবাবিলিটি নির্দেশ করে যে একক সময়ে একটি পরমাণুর ভাঙার সম্ভাবনা কতটুকু। তো সম্ভাবনা যখন 1 হয় তখন সেটা বাস্তবে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু সম্ভাবনার। ক্ষয় ধ্রুবক যত বড় হবে, নির্দিষ্ট সময়ে একটি পরমাণুর ক্ষয়ের সম্ভাবনা তত বেশি হবে। তাহলে এটার সংজ্ঞা আমরা দেখি। ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা: কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই পদার্থের ক্ষয় ধ্রুবক বলে। তাহলে এখানে ক্ষয় ধ্রুবকের যে একক হবে সেটা হচ্ছে পার সেকেন্ড। যেমন রেডন Rn8622 এর ক্ষয় ধ্রুবক হচ্ছে 2.11 × 10⁻⁻6 পার সেকেন্ড, বলতে বোঝায় 1 সেকেন্ডে একটি রেডন পরমাণুর ভেঙে যাওয়ার সম্ভাবনা 1 মধ্যে 2.11 × 10⁻⁻6। তেজস্ক্রিয় রূপান্তরের সূত্র ভালো করে খেয়াল করো, এই সূত্র দিয়ে আমাদের কিন্তু অনেক অঙ্ক করতে হবে। তাহলে তেজস্ক্রিয় রূপান্তরের সূত্রটা আমরা দেখি। আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের যেটা দেখেছি সেখান থেকে আমরা আবার আসি। খেয়াল করে দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক ল্যামডা এবং টি সময় অক্ষত পরমাণুর সংখ্যা n হলে আমরা এই আগের সমীকরণ থেকে পাচ্ছি, দেখো d/dtn -n ল্যামডা, বা এনটাকে এই পাশে নিয়ে এসে আমরা লিখতে পারি dn/n -λ/dt। এখন আমাদের লিমিটের বিষয়টা একটু ভাবতে হবে। যে মনে করি শুরুতে t=0, তখন পরমাণুর সংখ্যা n=n0, এবং অন্য কোনো সময়ে t=t-তে n=n। সুতরাং এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সীমার মধ্যে উপরোক্ত সমীকরণ যোগজীকরণ করে আমরা পাই, দেখো ইন্টিগ্রেশন করে n0 টেন্ডস টু n dn /n -0 টেন্ডস টু t λ/dt। এখন ইন্টিগ্রেশন রেজাল্ট আসে, এটা ইন্টিগ্রেশন করলে আসে ln n আপার লিমিট n লোয়ার লিমিট n লট that equals to -λt আপার লিমিট t লোয়ার লিমিট নট, বা ln, এখানে আমরা যদি লিমিট বসাই দেই, লিমিট বসানোর পরে আমরা পাই ln n ln n not equals to -λt। এখানে 0 বসালে এখানে তো আর জিরোটা থাকে না, সেই জন্য আমার এখানে -λt হয়। তাহলে এইটাকে আমরা ln a ln b সেই ফর্মুলা অনুযায়ী এটা আমরা লিখতে পারি ln n/n not equals to -λt। এখন n ln নিলে আমরা পেয়ে যাই ln ln ক্যান্সেল, আমাদের এখানে থাকে n/n not equals to e to the power -λt। অতএব আমরা এখানে n equals to পেয়ে যাই n equals to n not e to the power -λt। এইটি হচ্ছে সেই উল্লেখযোগ্য সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা কিন্তু
অঙ্ক করব। সুতরাং এই সমীকরণটা আমরা খুব ভালোভাবে মনে রাখব। এখন এখানে আমরা একটা গ্রাফ দেখি যে আমার সময় পরিবর্তনের সাথে সাথে তেজস্ক্রিয় ভাঙনের যে এই সূত্রের যে লেখচিত্র হয় সেই লেখচিত্রটা এরকম হয়। তাহলে এটাও আমরা মনে রাখি যে এখানে অর্ধায়ুর একটা সংজ্ঞা আমরা পড়ব যে টি হাফ লাইফে আমরা দেখতে পাচ্ছি n ইকালস টু কি হয়ে গেছে 0.5 n নট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত গণনার শুরুতে আমার যদি পরমাণুর সংখ্যা n নট হয় এবং যে সময়ে মোট পরমাণুর অর্ধেকে রূপান্তরিত হয়, তাহলে এখানে n নটের অর্ধেক হচ্ছে 0.5 n নট। তাহলে এখান থেকে একটা যদি লম্ব আঁকি, এই লম্বটা যে বিন্দু ছেদ করবে সেখান থেকে যদি আমরা x অক্ষের দিকে আরেকটা লম্ব আঁকি, যে বিন্দু ছেদ করবে এই সময় নির্দেশিত যে এই টি এর এইখানে এই পজিশনে যে সময়টা নির্দেশিত হবে সেটাই হচ্ছে এখানে যে পরমাণু নেওয়া হয়েছে তার অর্ধায়ু। তাহলে এই যে সময়ে পরমাণুগুলি অর্ধেকে রূপান্তরিত হয়, অর্থাৎ ভেঙে অর্ধেকে ক্ষয় হয়ে অর্ধেকে পরিণত হয়, সেই সময়টাকে বলা হয় ওই পদার্থের অর্ধায়ু। আমরা এখানে দেখি, খেয়াল করে দেখো যে আগের যে সমীকরণটা দেখেছিলাম ওটা তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণ নামে পরিচিত। এখন সম্প্রসারিত কর্মকাণ্ডে আমরা দেখি কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা n নট, কত সময় পরে n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে। তো ধরা যাক t সময় পরে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হবে n। মৌলের ক্ষয় ধ্রুবক ল্যামডা হলে তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণ থেকে আমরা জানি n ইকালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এই n নটটাকে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ বাম দিকে n ডিভাইড বাই n নট ইকালস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা এখন যদি উভয় পক্ষে আবার লন নেই তাহলে মাইনাস ল্যামডা টি ইকালস এন্টি লন লন ক্যান্সেল, n নট ডিভাইড বাই n নট। তাহলে t ইকালস আমরা পাই মাইনাস 1 ডিভাইড বাই ল্যামডা লন n ডিভাইড বাই n নট। এখন অর্ধজীবন বা হাফ লাইফ যে সংজ্ঞাটা তোমাদের কথা বলেছিলাম, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থে মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধজীবন বা হাফ লাইফ বলে। হাফ লাইফের সাথে আমরা একটা সম্পর্ক দেখি যে সময় কোনো তেজস্ক্রিয় পদার্থ n সংখ্যক পরমাণু ভেঙে n ডিভাইড বাই 2 হয়, তাহলে সেই সময় হচ্ছে অর্ধজীবন। অর্ধজীবনকে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ইউরেনিয়ামের হাফ লাইফ 450 কোটি বছর বলতে বোঝায় নির্দিষ্ট সংখ্যক ইউরেনিয়াম পরমাণু ভেঙে ঠিক অর্ধেক হতে সময় লাগবে 450 কোটি বছর। অ্যানাদার 450 কোটি বছর পরে ওই যে অর্ধেকটা হয়েছিল সেটা ভেঙে 1/4 হবে। এটাই হচ্ছে হাফ লাইফ বা অর্ধজীবনের তাৎপর্য। আমরা অর্ধজীবন এবং ক্ষয় ধ্রুবকের একটা পারস্পরিক সম্পর্ক দেখি। এই সম্পর্কটা ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে অর্ধজীবন এবং ক্ষয় ধ্রুবকের পারস্পরিক সম্পর্ক দেখাও। তাহলে এটা দেখানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে, আমাদের জানি যে সমীকরণ n ইকালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে t এটা হচ্ছে হাফ সময়ে, অর্থাৎ t ইকালস টু ক্যাপিটাল হাফ, এই সময়ের মধ্যে n হয়ে যাবে n নট ডিভাইড বাই 2। তাহলে t ইকালস টু t হাফ এবং অর্ধজীবনে আমরা পাচ্ছি n ইকালস টু n নট ডিভাইড বাই 2। আমরা এখানে সমীকরণে মান বসিয়ে দিলাম, উভয় পক্ষ থেকে n নট ক্যান্সেল, তাহলে এখানে থাকলো হাফ। উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে লন হাফ মাইনাস ল্যামডা টি হাফ। এখন লন হাফের মান হচ্ছে আমাদের এটা পাই মাইনাস 0.0693 এবং এখানে আমরা এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল করে দিলাম, তাহলে টি হাফ ইকালস টু আমরা পেয়ে গেলাম 0.0693 ডিভাইড বাই ল্যামডা। তাহলে এইটি হচ্ছে অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবকের সঙ্গে অর্ধজীবন বা হাফ লাইফের সম্পর্ক। আশা করি এটা খুব ভালো করে মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখন আবার গড় জীবনের বিষয়টা আমরা দেখি যে গড় জীবনটা কি, এভারেজ লাইফ। অর্থাৎ এভারেজ লাইফের গাণিতিক সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে যে প্রথম পরমাণুর জীবন প্লাস দ্বিতীয় পরমাণুর জীবন প্লাস এইভাবে n সংখ্যক পরমাণুর জীবন নিয়ে যদি আমি মোট পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে যেই সময়টা পাবো সেটাই হবে এভারেজ লাইফ বা গড় জীবন, মিন লাইফ বলা হয় অনেক সময়। তো খেয়াল করে দেখো যে কোনো তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সবগুলো পরমাণুর জীবনকালের যোগফলকে এর পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করে যে জীবনকাল পাওয়া যায় তাকে গড় জীবন বলে। তাহলে গড় জীবনের সঙ্গে গড় জীবনকে টাও দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে টাও ইকালস টু 1 ডিভাইড বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটা পাওয়া যায়। তাহলে টাও ইকালস টু 1 ডিভাইড বাই ল্যামডা, আবার ল্যামডা ইকালস টু আমরা পাই যেটা যে টি হাফ লাইফ ইকালস টু 0.693 ডিভাইড বাই ল্যামডা, আর 1 ডিভাইড বাই ল্যামডা ইকালস টু গড় জীবন। তাহলে এই গড় জীবনের সঙ্গে অর্ধজীবনের একটা সম্পর্ক আমরা পেয়ে যাই, যেহেতু টি ইকালস টু 1 ডিভাইড বাই ল্যামডা।
তাহলে যেহেতু টাউ ইকালস টু 1/λ পাচ্ছি, তাহলে এখানে 1/λ দ্যাট ইকালস টু টাউ লিখতে পারি আমরা, তাহলে T½ ইকালস টু 0.693 টাউ। সুতরাং অর্ধজীবন এবং গড় জীবনের আমরা দেখতে পাচ্ছি সমানুপাতিক, যে অর্ধজীবন গড় জীবনের সমানুপাতিক, যেহেতু এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট। ভর ত্রুটির বিষয়ে আমরা দেখি মাস ডিফেক্ট। ভর ত্রুটি কি খেয়াল করে দেখো, কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্তাবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। আবার বিষয়টা দেখি যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্তাবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। এখন ধরা যাক একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর বা নিউক্লিয় ভর হচ্ছে এম নিউক্লিয়াস, ক্যাপিটাল এম নিউক্লিয়াস, এটা আমাদের ধরা হয়েছে নিউক্লিয়াসের ভর। এখন ওই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা জেড, নিউটন সংখ্যা এন, একটা প্রোটনের ভর এমপি, একটা নিউটনের ভর হচ্ছে এম এন। এগুলো স্মল এম অ্যান্ড স্মল পি দ্বারা প্রকাশ করা হয়েছে, স্মল এম অ্যান্ড স্মল এন দ্বারা প্রকাশ করা হয়েছে নিউটনের ভর। এখন ভর ত্রুটিকে যদি আমরা ডেল্টা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে জেড সংখ্যক প্রোটন এবং এন সংখ্যক নিউটন, এদের মোট যে পৃথকভাবে ভর পাওয়া যাবে এবং ওই নিউক্লিয়াসের যে ভরটাকে যদি আমরা আলাদাভাবে মাপি, তাহলে এদের মধ্যে যে পার্থক্য সেটাই হবে ভর ত্রুটি। অর্থাৎ ডেল্টা এম ইকালস টু, যেহেতু একটা প্রোটনের ভর এমপি, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর হবে জেড এমপি, অনুরূপভাবে ক্যাপিটাল এন সংখ্যক নিউট্রনের ভর হবে ক্যাপিটাল এন ইন্টু এম এন। তাহলে এই ভর থেকে মাইনাস যদি আমি নিউক্লিয়াসের ভর বিয়োগ দেই, অর্থাৎ নিউক্লিয়াসকে আমি পৃথকভাবে ওজন করলাম আর প্রোটন এবং নিউট্রনকে আমরা পৃথকভাবে ওজন করলাম, তাহলে এই দুইটা ভরের যে পার্থক্য হবে সেই ভরটাই হবে ভর ত্রুটি। খেয়াল করে দেখো, এখানে উল্লেখ্য যে ভর ত্রুটি নির্ণয়ের জন্য আমাদের 9.27 এই যে সমীকরণটি, এটা ব্যবহারের সময় আমরা যে সারণী থেকে নিউক্লিয় ভর নির্ণয় করি সেটির প্রকৃতপক্ষে পারমাণবিক ভরের সারণীর নিউক্লিয় ভরের নয়। সুতরাং ভর ত্রুটি আমরা পাই ডেল্টা এম ইকালস টু, এটা হবে হচ্ছে জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস, অর্থাৎ এখানে মৌলের নিউক্লিয় ভর যেটা, সেটা আমরা পেয়ে যাই মৌলের পারমাণবিক ভর মাইনাস ইলেকট্রনের ভর। তার কারণ ওখানে তো ইলেকট্রনও থাকে, এই জন্যে আমাদের নিউক্লিয় ভর যেটা বের করতে হয় সেটা মৌলের পারমাণবিক ভর মাইনাস ইলেকট্রনের ভর, এটা বের করতে হয়। ইলেকট্রনেরও ভর আছে, যদিও নগণ্য, কিন্তু ইলেকট্রনেরও ভর আছে। তাহলে নিউক্লিয় ভর আমরা পাই এম অ্যাটমিক ভর যেটা মাইনাস জেড ইন্টু এম ই, অর্থাৎ এম ই দিয়ে এখানে একটা ইলেকট্রনের ভর প্রকাশিত হয়েছে এবং একটা পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকে, এই কারণে এখানে জেড ব্যবহার করা হয়েছে, তাহলে জেড এম ই। এখন দেখো আমরা তাহলে এই সমীকরণটা পেয়ে যাই ডেল্টা স্মল এম ইকালস টু মোট প্রোটনের ভর প্লাস মোট নিউটনের ভর মাইনাস আমার এখানে যে নিউক্লিয়াসের ভর ছিল অর্থাৎ এম এটিপি মাইনাস জেড এম ই। এখন যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি, এখানে আমরা পেয়ে যাই জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এ টি এম অর্থাৎ অ্যাটমিক ভর প্লাস জেড এম ই। এখানে আমরা খেয়াল করে দেখো জেড এম পি এবং জেড এম ই এটা এক জায়গায় লিখে আমরা জেডটাকে কমন নিতে পারি, তো কমন নিয়ে আমরা পেয়ে যাই এন এম এন মাইনাস এম অ্যাটম। আবার এখানে একটা বিষয় যে এমপি প্লাস এম এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর, এই কারণে আমরা জেড এম এইচ প্লাস এন এম এন মাইনাস এম অ্যাটমসফিয়ারিক অ্যাটমিক ভর যেটা আমরা সেটা পেয়ে গেছি। বন্ধন শক্তি খেয়াল করে দেখো, বাইন্ডিং এনার্জি। এখানে বন্ধন শক্তির সংজ্ঞায় বলা হয়েছে কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলা হয়।
তাহলে বাইন্ডিং এনার্জি এখানে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো কোনো নিউক্লিয়াসের প্রকৃত ভর যদি এম নিউক্লিয়াস হয় এবং ভর ত্রুটি যেটা সেটা যদি ডেল্টা এম হয় এবং আলোর বেগ যদি সি হয়, তাহলে বন্ধন শক্তি বি ইকালস টু ডেল্টা এম সি স্কোয়ার। আর ডেল্টা এম ইকালস টু আমরা পেয়ে যাই জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস দ্যাট ইন্টু সি স্কোয়ার। এখানে প্রত্যেকটা বিষয় কি আমাদের এখানে লেখা আছে যে এম নিউক্লিয়াস যেটা নিউক্লিয়াসের প্রকৃত ভর বা নিউক্লিয় ভর, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং একটা প্রোটনের ভর। খেয়াল করে দেখো, তাহলে বাইন্ডিং এনার্জির ক্ষেত্রে আমরা এই মানটা পেয়ে যাই যে এখানে প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, নিউট্রনের ভর সব কিছু ভরের বিষয়টি যেখানে এম এইচ হাইড্রোজেনের পারমাণবিক ভর, এমপি প্লাস এমই, এম অ্যাটমিক ভর যেটা মৌলের পারমাণবিক ভর, এবং সমীকরণে ভরসমূহ একীভূত পারমাণবিক ভর একক ইউ বা এম ইউ অথবা কেজি এককে ব্যবহার করা যায়। তাহলে আমরা জানি ই ইকালস টু 1 ইউ প্লাস সি স্কোয়ার অর্থাৎ 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইউ ইকালস টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কোয়ার হচ্ছে। তাহলে নিউক্লিয় প্রতি বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি আমরা লিখতে পারি বি ডিভাইড বাই এ, নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি ডিভাইড বাই মৌলের ভর সংখ্যা, দ্যাট ইজ ডেল্টা এম সি স্কোয়ার ডিভাইড বাই এ। এইভাবে আমরা বের করতে পারি, সেটি হচ্ছে গড় বন্ধন শক্তি। নিউক্লিয়াসের স্থায়িত্ব বন্ধন শক্তি, নিউক্লিয়াসের স্থায়িত্ব বন্ধন শক্তির ক্ষেত্রে এখানে ভর সংখ্যা দেওয়া আছে, এটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি অর্থাৎ গড় বন্ধন শক্তি যেটা সেটা বি ডিভাইড বাই এ মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া হচ্ছে। এখানে এরকম একটা কার্ভ দিয়ে আমরা বোঝাতে পারি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অক্ষের দিকে নিউক্লিয়ন সংখ্যা এবং ওয়াই অক্ষের দিকে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, দ্যাট ইজ গড় বন্ধন শক্তি বি ডিভাইড বাই এ নিয়ে আমাদের এই যে লেখচিত্রটা দেখানো হয়েছে, লেখচিত্র থেকে দেখা যায় যে লেখচিত্র প্রথমে খারাপভাবে উঠে গেছে, যে এখানে আমার খুব খারাপভাবে উঠে গেছে, তারপরে এখানে এভাবে কমে গেছে, আবার এখানে খারাপভাবে এখানে একটু জিগজ্যাগ দেখতে পাচ্ছি, তারপরে আবার একটু বাড়তে বাড়তে এখানে আবার একটু কমে যায়। তাহলে এই যে ভর সংখ্যার রেসপেক্টে আমরা এই বিষয়গুলি দেখি যে এখানে যে এরপর কয়েকবার লেখচিত্র থেকে দেখা যায় লেখচিত্র প্রথমে খারাপভাবে উঠে গেছে, এরপর কয়েকবার ওঠানামা করে ক্রমশ উপরের দিকে ওঠে, অর্থাৎ যেখানে আমরা পাচ্ছি এ ইকালস টু 56 নিউক্লিয় প্রতিবন্ধন শক্তির সর্বাধিক মান, যেটা 8.79 মেগা ইলেকট্রন ভোল্টে পৌঁছে, এবং এটি এফি 2656 নির্দেশ করে, অর্থাৎ আয়রনের বিষয়টা নির্দেশ করে। এরপর লেখচিত্র ক্রমশ নিচের দিকে নেমে 7.5 মেগা ইলেকট্রন ভোল্টে নেমে আসে। লেখচিত্র থেকে প্রতীয়মান হয় যে লোহা সর্বাধিক স্থায়ী নিউক্লিয়াসের একটি। নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন আর একটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। নিউক্লিয়ার বিক্রিয়াটা আমরা একটু দেখি যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এটা স্বতঃস্ফূর্ত ভাঙন অথবা কৃত্রিম ভাঙন হতে পারে যাতে খুব শক্তিশালী কণা নিউক্লিয়াসকে আঘাত করে, যেমনটি পারমাণবিক চুল্লিতে ঘটে, যেমন অ্যালুমিনিয়াম এবং হিলিয়ামের রিয়াকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিকন এবং হাইড্রোজেন তৈরি হয়েছে। সকল প্রকার নিউক্লিয়ার বিক্রিয়াকে একটা সাধারণ সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়, যেমন এক্স প্লাস এ ইকালস টু ওয়াই প্লাস বি। এখানে এ হচ্ছে আঘাতকারী কণা, এখানে হিলিয়ামকে আঘাতকারী কণা বলা হয়েছে যা বুলেট, এবং এক্স হলো আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তু বা টার্গেট, বি হলো বিক্রিয়ার ফলে উৎপন্ন বহির্গামী কণা, যেখানে এখানে হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়াই হলো পরিবর্তিত নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়ায় আমরা দেখি এক্স প্লাস এ ইকালস টু ওয়াই প্লাস বিকে সংক্ষেপে লেখা হয় এক্স এ বি ওয়াই। সুতরাং সমীকরণটি আমাদের এইখানে যে সমীকরণটি হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এ অ্যান্ড পি, অর্থাৎ এখানে ব্র্যাকেট দিয়ে এইভাবে প্রকাশ করা হয়েছে সিলিকন 1430। এই বিক্রিয়াকে আলফা পি বিক্রিয়া বলে, অর্থাৎ এখানে আলফা হচ্ছে আঘাতকারী কণা আলফা হিলিয়াম এবং পি হচ্ছে বহির্গামী কণা যেখানে প্রোটন বা হাইড্রোজেন বলা হচ্ছে।
রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার পার্থক্য। রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার পার্থক্য হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিক্রিয়ক পদার্থের পরমাণুসমূহের বাইরের কক্ষপথের ইলেকট্রন সজ্জার পরিবর্তন ঘটে, কোনো নতুন মৌলের উদ্ভব হয় না। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়ার আধানের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন মৌলের উদ্ভব ঘটে। যেমন অ্যালুমিনিয়ামের মধ্যে আলফা কণা পরিচালনা করায় অ্যালুমিনিয়াম পরিবর্তিত হয়ে সিলিকনের নিউক্লিয়াসে পরিণত হয়েছে। তো আমরা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন দেখি, দুই ধরনের রিয়াকশন। নিউক্লিয়ার ফিশন রিয়াকশনে আমরা দেখতে পাই যে 1939 সালে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সর্বপ্রথম শনাক্ত করেন বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটজ স্ট্রাসম্যান। ইউরেনিয়াম-235 নিউক্লিয়াসের উপর নিউট্রনের বিক্রিয়া পর্যবেক্ষণ করতে গিয়ে তারা লক্ষ্য করেন যে ভারী নিউক্লিয়াস আপতিত নিউট্রনকে শোষণ করে নেয়। ফলে লক্ষ্য অর্থাৎ টার্গেটেড নিউক্লিয়াস, যেটি দুটি ক্ষুদ্রতর কিন্তু প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়। এই বিক্রিয়াকে বলা হয় ফিশন বিক্রিয়া এবং ঘটনাটিকে বলা হয় ফিশন। এই নিউক্লিয়াস দুটিকে বলা হয় ফিশন ভগ্নাংশ। নিউক্লিয়ার ফিশনের ফলে উৎপন্ন পদার্থগুলো সাধারণত অত্যাধিক তেজস্ক্রিয় হয়। ফিশন ভগ্নাংশ হিসাবে বিভিন্ন নিউক্লিয় প্রজাতির আবির্ভূত হতে পারে। আমরা এখানে একটি আদর্শ নিউক্লিয়ার ফিশনের কথা উল্লেখ করব। দেখো, একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন যে বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। খেয়াল করে দেখো যে এখানে ফিশন রিয়াকশনের মধ্যে একটা ভারী নিউক্লিয়াস একটা নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয় তাহলে সেটা ক্ষণস্থায়ী একটা নিউক্লিয়াস হয় এবং এটা কিছুক্ষণের মধ্যে আবার ভেঙে যায়, ভেঙে আবার দুইটা হালকা নিউক্লিয়াস তৈরি করে, অর্থাৎ হালকা মৌলের নিউক্লিয়াস তৈরি করে এবং আবার নিউট্রন তৈরি হয় এবং একই সাথে এনার্জিও বেরিয়ে আসে, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি বেরিয়ে আসে। খেয়াল করে দেখো যে ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে, যেমন ইউরেনিয়াম-238, ইউরেনিয়াম-235, ইউরেনিয়াম-234 ইত্যাদি। এর মধ্যে কেবলমাত্র ইউরেনিয়াম-235 এর সরাসরি ফিশন ঘটানো সম্ভব। একটি ধীর গতির অর্থাৎ কম শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা ইউরেনিয়াম-235 এর ফিশনকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। যে এখানে আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়া দেখতে পাচ্ছি, যে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বলা হয়। যে ইউরেনিয়াম-235কে একটা নিউট্রন দ্বারা আঘাত করে এখানে ক্ষণস্থায়ী একটা ইউরেনিয়াম-236 তৈরি করা হয়েছে এবং এক্স এবং ওয়াই নামক দুইটা হচ্ছে হালকা নিউক্লিয়াস তৈরি হয়, নিউট্রন এবং এনার্জি বেরিয়ে আসে। এখন এখানে যে ক্ষণস্থায়ী নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে ইউরেনিয়ামের, সেটার স্থায়িত্বকাল 10⁻12 সেকেন্ড, খুবই ক্ষুদ্র। এটি ফিশন ভগ্নাংশ এক্স এবং ওয়াই ভেঙে যাওয়ার আগের অবস্থা নির্দেশ করে। নিউক্লিয়ার বিক্রিয়ায় ভর শক্তি এবং আধানের নিত্যতার শর্ত মেনে এক্স এবং ওয়াইয়ের অনেকগুলো সমন্বয় হতে পারে। ইউরেনিয়ামের ফিশনে প্রায় 90 রকমের ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসের উৎপত্তি হতে পারে। এই প্রক্রিয়ায় কয়েকটি নিউট্রনও সৃষ্টি হয়। প্রতি ফিশনে গড়ে 2.47 নিউট্রন মুক্ত হয়। নিচে ইউরেনিয়াম-235 কয়েকটি নিউক্লিয়ার ফিশন দেখানো হলো। এরকম একটা নিউট্রন ফিশন খেয়াল করে দেখো, এখানে মানে জেনন এবং স্ট্রনশিয়াম তৈরি হয়, যে এক্স এবং ওয়াই এই অংশে জেনন এবং স্ট্রনশিয়াম তৈরি করে। খেয়াল করে দেখো যে ইউরেনিয়াম-235 একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলে ক্ষণস্থায়ী নিউক্লিয়াস তৈরি হলো। এর পরক্ষণে অর্থাৎ 10⁻12 সেকেন্ড পরেই তৈরি হয়ে গেল এখানে হচ্ছে জেনন এবং স্ট্রনশিয়াম। জেনন এবং স্ট্রনশিয়াম 140 এবং স্ট্রনশিয়াম 94 এবং দুইটা নিউট্রন তৈরি হয় এবং প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি বেরিয়ে আসে। ফিশন ভগ্নাংশে এখানে জেনন এবং স্ট্রনশিয়াম ওয়াই বিটা তেজস্ক্রিয়। নিচে আরও রিয়াকশন দেখানো হলো। এখানে দেখো ফিশনের প্রতি নির্গত কিভাবে এখানে হিসাব বেরিয়ে আসে। খেয়াল করে দেখো এখানে ইউরেনিয়ামের ভর 235.045922 হচ্ছে এই একক, যেটাকে বলা হয় অ্যাটমিক একক, সম্মিলিত অ্যাটমিক একক, ইউনিফাইড অ্যাটমিক ইউনিট বলা হয়। এবং এই নিউট্রনের ভর যেটা 1.008665 ইউ। এখন ফিশনের পূর্বে আমার মানে মোট যে ভর সেটা হচ্ছে এত। এখন এরপর যখন বেরিয়াম এবং ক্রোমিয়াম এর ভর সংখ্যা
এটা যখন ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পরে যে এককগুলি আসছে 3টা নিউটনের ভর, সব ফিশনের পরে মোট ভর হচ্ছে এত। তাহলে এখানে একটা ভরের ঘাটতি হয়। তাহলে কত ভরের ঘাটতি হয়? ভরের ঘাটতি ইকুয়ালস টু এখানে 236.05 ফিশনের পূর্বে যে ইউনিটটা ছিল সেটা মাইনাস ফিশনের পরের যে ইউনিট, সেই ইউনিট বিয়োগ করে আমরা এতটা পাচ্ছি। তাহলে কতটুকু শক্তি পাওয়া যাবে? এটাতে আমরা আলোর বেগের সংখ্যা দিয়ে যদি স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে প্রায় 210 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 200 ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়। এক কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির হিসাব, অর্থাৎ 1 কেজি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রতি ফিশনে নির্গত শক্তির পরিমাণ প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ হবে, আমার এখানে দেখো প্রতি কেজি ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইড বাই পারমাণবিক ওজন ভাগ দিলে আমার এখানে হচ্ছে 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ এটা পাওয়া যাবে। এটার সঙ্গে 200 মেগা ইলেকট্রন ভোল্ট গুণ করলে প্রায় 5.128 × 10⁻26 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রচুর পরিমাণে এনার্জি বেরিয়ে আসে। এই জন্যে ই ইকালস টু এমসি স্কোয়ার, এখান থেকে আমরা হচ্ছে ই ইকালস টু আমরা পেয়ে যাচ্ছি এতক মেগা ইলেকট্রন ভোল্ট, এবং এটা যদি জুলে কনভার্ট করি, অর্থাৎ যে পরিমাণ শক্তি বেরিয়ে হয় মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করলে আমরা এখানে পেয়ে যাই প্রায় 8.2 × 10⁻13 জুল। এবং আমরা যদি কিলোওয়াট আওয়ার হিসাব করি যে কত কিলোওয়াট আওয়ার পাওয়া যাবে, কিলোওয়াট আওয়ার আমরা প্রায় এখানে 3.6 দিয়ে যদি, তাহলে এখানে আমাদের পেয়ে যাচ্ছি 2.29 × 10⁻7 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ দেখা যায় যে ফিশনের ফলে প্রতি কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 2.29 × 10⁻7 কিলোওয়াট আওয়ার শক্তি নির্গত হয়। এই কারণেই তড়িৎ শক্তি উৎপাদনে নিউক্লিয় শক্তি ব্যবহার করা হয়।